চলতি অর্থবছরেও যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে 7 থেকে 8 লাখ টন গম কেনা হবে, যা আগের অর্থবছর থেকেও বেশি। এই তথ্য জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিমউদ্দিন খান। বলেন, দেশটির সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যদিও এতে বাড়তি সুবিধা মিলবে না দাম এবং মানের বিচারে। উল্লেখ্য, চুক্তির আগে গম আমদানির ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন, ভারত সহ প্রায় সব দেশ থেকেই পিছিয়ে থাকত যুক্তরাষ্ট্র। মোহন ইসলামের প্রতিবেদন। দেশে খাদ্যশস্যের মধ্যে চালের পরে অবস্থান গমের। একটা সময়ে অভ্যন্তরীণ উৎসে বিপুল উৎপাদন হলেও বর্তমানে তা নেমেছে একরকম তলানিতে। ফলে চাহিদার প্রায় 95% এখন মেটাতে হয় আমদানি করে। সবশেষ অর্থবছরে যার পরিমাণ ছিল 60 লাখ টনের আশেপাশে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে যুক্তরাষ্ট্রের গম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো অঞ্চলের চাইতে তার কোয়ালিটি ভালো। আমরা গত অর্থবছরে যে গম সরবরাহ পেয়েছি যুক্তরাষ্ট্র থেকে, তার কোয়ালিটি আমরা প্রত্যেকটাই স্যাম্পল 2বার টেস্ট করেছি, একবার চট্টগ্রাম বন্দরে এবং আর একবার মংলা বন্দরে। তো উভয় টেস্টেই দেখেছি আমাদের যে মিনিমাম স্ট্যান্ডার্ড তার চাইতে এটা অনেক উপরে ছিল। সো আমরা হ্যাপি এই গমের কোয়ালিটি নিয়ে। বছরে ইউএসএ থেকে আমরা কেমন গম মানে কত পরিমাণ? অ্যারাউন্ড 7 লাখ টন। 7 লাখ টন। একটা সময় পণ্যটি আমদানিতে প্রধান দুই উৎস ছিল রাশিয়া এবং ইউক্রেন, কিন্তু যুদ্ধ শুরুর পর আর্জেন্টিনা, ব্রাজিল এবং ভারতের উপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ। তবে সেই হিসাব আরও খানিকটা উল্টে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হওয়া চুক্তির পর। কেননা গেল এক বছরে সেখান থেকে আনা হয় 7.5 লাখ টন, যা এর আগেও ছিল সামান্য। আসলে আমাদের এই গম আমদানির টার্গেট মূলত সর্বোচ্চ 10 লাখ টন। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি, এটা বাজেট বরাদ্দ সাপেক্ষে। তাহলে কি বলা যায় যে মানে সিংহভাগই আপনার এবার আমেরিকা থেকে আনবেন? সিংহভাগ আমেরিকার থেকে। এর বাইরে যদি অন্য কোনো সোর্সে ভালো পাওয়া যায় সেটাও আমরা আনবো। যেমন আমরা যেটা ওটিএম পদ্ধতিতে যেটা করেছি, সেই সোর্সটি আসলে ইউএসএ না, সেটি ব্ল্যাক সি রিজন। দ্যাট মিনস তারা হয় রাশিয়া, ইউক্রেন, তারপরে আপনার বুলগেরিয়া, তারপরে আর্জেন্টিনা, ব্রাজিল, এইসব সোর্স থেকে। খাদ্য অধিদপ্তর বলছে, চুক্তি শর্ত পূরণ করতে চলতি অর্থবছরেও দেশটি থেকে আমদানি করা হবে 7 থেকে 8 লাখ টন গম, যদিও এক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না দাম কিংবা মানের ক্ষেত্রে। মহাপরিচালক বলেন, এর বাইরে উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও কেনা হবে আরও কিছুটা। মূলত সরকারের বাইরে বেসরকারি খাতও বিপুল গম আমদানি করে বিভিন্ন দেশ থেকে। সবশেষ অর্থবছরের 11 মাসে যাতে মোট ব্যয় হয়েছে 2 বিলিয়নের উপরে। এটা আমরা 7-8-এর মধ্যেই থাকি। মোহন ইসলাম, 71, ঢাকা। সরবরাহ ব্যাহত হওয়ায় তীব্র গ্যাস সংকটে ভুগছে সারা দেশ। সিএনজি পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই অজুহাতে বেড়েছে গাড়ি ভাড়া। এছাড়া গাড়ি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রাজধানীর গ্যাস সংকটের খবরও আমরা জানবো সারা দেশের গ্যাস সংকটের খবরাখবর। আমাদের সহকর্মী রাকিব আপ্রো আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কোন এলাকার পাম্পে আছেন জানাবেন, এবং আজকে ফিলিং স্টেশনের অবস্থা কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন? অদিতি, আমি এই মুহূর্তে আছি মহাখালী ইউরেকা সিএনজি স্টেশনে। এখানে সবসময় গ্যাস দেওয়া হয় যানবাহনগুলোতে। আর আপনি জানেন যে আসলে গত 3-4 দিন আগে ভাসমান যে টার্মিনাল, এলএনজি টার্মিনাল এক্সিলারেট, সেটিতে আগুনের ঘটনায় সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় দৈনিক 40 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আসলে বাসাবাড়ি এবং সিএনজি স্টেশনগুলো, শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত 3-4 দিন ধরে এই গ্রাহকরা সেটি নিয়ে চরমভাবে ভোগান্তিতে আছেন। আমরা এখন যে পাম্পে আছি, এখানে আমরা কয়েকজন সিএনজি চালক এবং যানবাহন চালকের সাথে কথা বলেছি যে তারা আসলে যে পরিমাণ গ্যাস প্রত্যাশা করেন সেই পরিমাণ গ্যাস আজকে পাচ্ছেন কিনা, কোনো পরিবর্তন আছে কিনা। আমরা সরাসরি আপনাকে দেখাতে চাই যে আসলে একটু আগে একজন সিএনজি চালক, আপনি তো কিছুক্ষণ আগে সিএনজিতে গ্যাস নিয়েছেন, কতক্ষণ সময় লেগেছে গ্যাস নিতে? কত টাকা? 1.5 ঘন্টা বইয়া 34 টাকার গ্যাস পাইছি। মাত্র 34 টাকার গ্যাস? মাত্র 34 টাকার গ্যাস। আপনার এখানে কত টাকার গ্যাস? এইটাই মনে করেন গ্যাস ঢুকবো 250-300 টাকার, এই 34 টাকার গ্যাস পাইছি। তাহলে তো আপনাকে কিছুক্ষণ পর আবার হয়তো গ্যাস নেওয়া লাগবে। তাই আবার 2 ঘন্টা বইয়া আমরা গাড়ির জমা পামু কই, আমরা ভাত খামু করতে।
অদিতি 1200 টাকা গাড়ির জমা। অদিতি, আপনি শুনছিলেন যে আসলে সিএনজি চালকরা এক ধরনের বিপদে পড়েছেন। তারা আসলে এই চালক তিনি 34 টাকার গ্যাস পেয়েছেন, অর্থাৎ তাকে কিন্তু কিছুক্ষণ পর আবার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হবে এবং গ্যাস সংগ্রহ করতে হবে। আমরা অন্যান্য যে ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস রয়েছে সেগুলোর চালকদের সাথেও কথা বলেছি এবং বিভিন্ন এলাকার চিত্র যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাই, আমরা গাবতলী, আমিনবাজার এবং হচ্ছে নিকুঞ্জ এলাকায় এবং হচ্ছে আপনার সায়দাবাদের এইদিকে যে সিএনজি স্টেশনগুলো আছে সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি। ঘন্টার পর ঘন্টা যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে তারা যে প্রত্যাশা করেন সেই প্রত্যাশার চেয়ে 3-4 ভাগ কম গ্যাস পান। সেই কারণে আসলে তাদেরকে বারবার গ্যাস পাম্পে যেতে হচ্ছে এবং অনেক সময় অপচয় হচ্ছে। তাদের যে কাজ সেই কাজ ব্যাহত হচ্ছে। আমরা পেট্রো বাংলা চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে আসলে বিদেশ থেকে যে বিশেষজ্ঞ টিম এই এক্সিলারেটের সমস্যা সমাধানের জন্য এসেছে, তারা এখনও কাজটি সম্পূর্ণ করতে পারেননি, যে কারণে এক্সিলারেট থেকে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। সামিটের যেই ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে এলএনজির সাপ্লাই এখন ঠিক আছে এবং দেশীয় যে কূপগুলো আছে সেগুলো থেকে সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে চাহিদা কোনো রকম পূরণ করার চেষ্টা আসলে কর্তৃপক্ষ করছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপু, আপনার কাছ থেকে আমরা ঢাকার খবর তো জানছিলাম এবং মহাখালীতে আপনি যেখানে আছেন সেখানে গ্যাস সংকটের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় 5,500-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতিও জানবো। আরেক সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাগর, নেত্রকোনায় গ্যাস সংকটের কি খবর আছে জানাবেন। সংশ্লিষ্টরা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে? অদিতি, আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে গত 4 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে আবাসিক পর্যায়ে 4 দিন ধরে বন্ধ থাকলেও গ্যাস পাম্পে এই সংকট 7 দিন ধরে। আমরা যেটি লক্ষ্য করেছি যে নেত্রকোনার একমাত্র যে তিতাস গ্যাস সরবরাহ স্টেশন রয়েছে, একটি গ্যাস পাম্প, সেটিতে পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে তিতাস গ্যাস সরবরাহ। তো বিকল্প মাধ্যম হিসেবে অন্য একটি পাম্পে যেটিতে এলপিজি দেওয়া হয়, এখানে আমরা সিএনজি তীব্র সিরিয়াল দেখতে পাচ্ছি। বিকল্প মাধ্যম হিসেবে এখন এলপিজির মাধ্যমে সিএনজি গুলো চালাচ্ছে। তবে সিএনজি ড্রাইভাররা যেটি বলছে যে তারা এই এলপিজির মাধ্যমে তাদের খরচ বেড়ে গেছে এবং দ্বিগুণ খরচ হচ্ছে আগের চেয়ে তুলনায় অনেক বেশি। তবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, নেত্রকোনা জেলার 10টি উপজেলায় প্রায় 2 থেকে 2.5 হাজার সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছে ইতিমধ্যে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে তারা দ্রুত সমাধানের চেষ্টা করছে। গত কয়েকদিন নাগাদ আশ্বাস দিয়েছিল যে শনিবার পর্যন্ত সমস্যা সমাধান হবে, কিন্তু আজকে আমরা কর্তৃপক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পাইনি। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজকে যেটি জানিয়েছে, তারা একটি মিটিং করবে এবং তারা জানার চেষ্টা করবে মহেশখালী থেকে সমস্যার সমাধান হচ্ছে কিনা। তবে খুব দ্রুতই সমাধানের আশ্বাস জানিয়েছে। আমরা আবার জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলছে জাতীয় পর্যায়ে যেহেতু সমস্যা জাতীয় পর্যায়ে আলোচনা চলছে সমাধানের জন্য। তবে এখনো পর্যন্ত সমাধানের কোনো আশ্বাস আসেনি। ইতিমধ্যে আবাসিকে প্রায় 5,500। সাগর, আপনার কাছ থেকে আমরা জানছিলাম নেত্রকোনাতেও গ্যাসের সংকট রয়েছে, সে সম্পর্কে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ফিলিং স্টেশন এবং বাসাবাড়িতে গ্যাসের সংকটের খবর নিয়ে সহকর্মীরা আমাদের সাথে যুক্ত ছিলেন। ঢাকার মহাখালী এবং নেত্রকোনার খবর আমরা জেনে নিচ্ছিলাম। পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে চায় সরকার। এজন্য আমদানি পর্যায়ে করভারও কমিয়েছে। তবে সিসি বিন্যাস করভারের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন এর ফলে মূলত একটি দেশের গাড়ির বাজারে পরিণত হবে বাংলাদেশ। এছাড়া প্লাগ-ইন গাড়ি নিয়ে সরকারি নীতিতেও গলদ আছে, যার কারণে অর্থায়ন করছে না ব্যাংক। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে বিশ্বব্যাপী। বাংলাদেশে এর ব্যবহার বাড়াতে এবার বাজেটে কর ছাড় দিয়েছে সরকার। তবে এটি নির্ধারণ করা হচ্ছে সিসি বিন্যাসে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন এতে 1800 সিসি পর্যন্ত গাড়ির দাম কিছুটা কমলেও এর উপরে সিসি পর্যন্ত প্লাগ-ইন এবং সব রকম রিকন্ডিশন গাড়ির দাম বাড়বে। সিসি স্ল্যাব ভাঙাতে আমরা ভালো এফেক্টেড হয়েছি। আমাদের তেলের গাড়িগুলোর দাম বেড়ে গেছে, হাইব্রিডও আগের চেয়ে একটু বাড়তি দামে আমাদের আনতে হচ্ছে। এই কারণে আমরা বাজারে ক্রেতা শূন্য হয়ে পড়ছে। বাজেটে 1800 সিসি পর্যন্ত প্লাগ-ইন হাইব্রিড নতুন গাড়ির মোট কর ভার
93.16% থেকে কমিয়ে 73.44% এবং 2000 সিসি পর্যন্ত পিআই গাড়ির 132.36% থেকে কমিয়ে কর করা হয়েছে 96.10%। কিছু চাইনিজ গাড়ি সুবিধা পেয়েছে 1 থেকে 2000 সিসি পর্যন্ত স্ল্যাব করাতে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এটা যদি 2500 সিসি পর্যন্ত করতো, 1800 থেকে 2500, তাহলে কিন্তু জাপানের যে উন্নত মানের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আমরা সুলভ মূল্যে বিক্রি করতে পারতাম। ব্যাংক তার বিনিয়োগ খুঁজতেছে, ব্যাংক তার প্রফিট খুঁজতেছে, কেউ কি বাংলাদেশ খুঁজতেছে না? বাংলাদেশ ব্যাংকের কাছে 4600 কোটি টাকা আছে গ্রিন ফান্ড। ইলেকট্রিক গাড়ি কিভাবে গ্রিন ফান্ডের আওতায় না পড়ে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সিসি বিন্যাসের মাধ্যমে কর নির্ধারণ করে সরকার হয়তো চড়া দামের বিলাসী গাড়ির আমদানি কমাতে চাইছে। স্ল্যাবগুলো ভিন্ন ভিন্ন হওয়া মানেই হচ্ছে যে যত আপনার সিসি বাড়ছে এটা অনেকটা লাক্সারি বা বিলাসী পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে, সেইভাবে ট্যাক্সটা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকারের যে ফিলোসফি, আমি বলছি যে আমাদের ডিজেল চালিত গাড়ির ফিলোসফি কিন্তু একই, যত সিসি বাড়তে থাকে তার উপর ট্যাক্সটা বেশি আসে। অর্থনীতিবিদরা বলছেন, এই গাড়ি সত্যিকার পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী করতে নবায়নযোগ্য জ্বালানিতেও জোর দিতে হবে। আমার প্রায় 22% বিদ্যুৎ আসে হলো ডিজেল অথবা ফার্নেস অয়েল দিয়ে। সেই জায়গাটাতে দিয়ে কিন্তু আমি ইভি সামনের দিনের মিডিয়াম টার্মে আমি কিন্তু সাস্টেনেবলভাবে বাড়াতে পারবো না, তখন ইলেকট্রিসিটির ক্রাইসিসটা কিন্তু আমার থাকবে। আমরা আরও বেশি যদি নবায়নযোগ্য জ্বালানি এবং লো কস্ট ফুয়েলের ভিতরে যাই, তখনই শুধুমাত্র যেই পরিকল্পনাটা থেকে আমরা এটাতে আগাচ্ছি সেইটা অনেক বেশি সাফল্য পাবে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমদানি করা প্লাগ ইন গাড়ি শুল্কমুক্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি রাজধানীতে 1400 বৈদ্যুতিক বাস চালানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ডিএনসি বা ডাইলেশন অ্যান্ড কিউরেটারেজের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করতে এক দম্পতি চিকিৎসকের কাছে গেলে তিনি সেটা করে দেন 15,000 টাকায়। কিন্তু কয়েক সপ্তাহ পর ওই দম্পতি বুঝতে পারেন যে উদ্দেশ্যে চিকিৎসকের কাছে যাওয়া তা পূরণ হয়নি। তাহলে অপারেশনটি কি হয়েছিল? এখন শিশুটি কি সুস্থভাবে জন্মলাভ করবে? সবুজ মাহমুদের প্রতিবেদন। সঙ্গত কারণেই এই দম্পতির নাম পরিচয় আমরা প্রকাশ করছি না। একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তাদের। নাম ডক্টর ফাহমিদা নাজ। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। বিশ্বাস করেই গিয়েছে, তো ওই কথাটুকু আমাদের জন্য ইনাফ ছিল যে হ্যাঁ। এই নারী গর্ভধারণের 2 মাস পর জন্ম নিয়ন্ত্রণের জন্য ডক্টর ফাহমিদা নাজের কাছে যান। কমফোর্টে গেছি এবং ওনাকে দেখাইছি। ওনাকে দেখানোর পরে উনি আমাকে সাজেশন যেভাবে দিয়েছেন সে মতোই আমি আসলে ওই ডিএনসি করার সিদ্ধান্তটা ফাইনালাইজ হয়, সেভাবেই ওনার কাছে যাওয়া আর কি। ডাক্তার ফাহমিদা নাজের পরামর্শে এই দম্পতি ডাইলেশন অ্যান্ড কিউরেটাস বা ডিএনসি করার সিদ্ধান্ত নেয়। ডিএনসি হলো গর্ভপাতের একটি পদ্ধতি। মূল ব্যাপারটা হলো উনি গত 8 এপ্রিল কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসি সম্পন্ন হয় 15,000 টাকায়। চেম্বারে এসে ওনাকে প্রথম আমি জিজ্ঞাসা করলাম যে অপারেশনটা কেমন হয়েছে আপনি বলুন। তো বললো না 100% সাকসেসফুল অপারেশন, এটা কোনো আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক আছে। কিন্তু কিছুদিন পর এই নারী গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করতে লাগলেন। এটা কিভাবে সম্ভব? আগের মতো যেমন প্রেগনেন্সি চলাকালীন আমার যেরকম অসুবিধাগুলো হচ্ছিল, সিমটমসগুলো ছিল, খাবার খেতে পারছি না, বমি হচ্ছে, সেই সিমটমসগুলো রয়ে গেছে। তখন যে আমি একটা লোয়ার অ্যাবডোমিনের একটা আল্ট্রাসোনোগ্রাম করি, তো তখনই আমি জানতে পারি যে আসলে আমার 4 মাস 4 দিন চলছে, আমার বেবিটা অ্যালাইভ। 8 জুন 2026 এই দম্পতি আবারও কমফোর্ট চেম্বারে গেলেন ডাক্তার ফাহমিদা নাজের সাথে দেখা করতে। রিপোর্ট দেখার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। আমাদের আসলে এটা আমাদের প্রশ্ন যে এটা আসলে কিভাবে সম্ভব। স্বামী স্ত্রী দুজনই জানতে চান গর্ভপাতের জন্য হাই পাওয়ার ঔষধ সেবন করায় শিশুটি যদি কোনো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করে তাহলে মেনস্ট্রুয়েশনের জন্য যে আমি 1 মাস ফ্রোজেন নাকি একটা ছিল, তা তো সবই বুঝলাম, এটা কি এই বাচ্চাটার উপর কি কোনো প্রভাব পড়বে না? আপনি যদি একটু জোরের সাথে। এখন ডাক্তার ফাহমিদা তাদের প্রস্তাব দিলেন আবার অ্যাবর্শন করার।
কিন্তু তারা রাজি নয়। আমার কাছে আসলে আমি করতে পারবো, আমি করব। তাদের অভিযোগ ডিএনসি না করেই অপারেশনের টাকা নিয়ে প্রতারণা করেছেন ডাক্তার ফাহমিদা নাজ। তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাহলে আমার সাথে কি হলো? তাহলে কি কিছু অবশ্যই ডিএনসি করা হয়েছে, এটা কি আপনি বলবেন যে আমি করি নাই? অন্যদিকে ক্যামেরার মুখোমুখি হওয়ার পর নিজের দায় স্বীকারও করলেন ডক্টর ফাহমিদা নাজ। আমি তো বলছি এটা মিসড হয়েছে, 1 মাস পরে যখন হলো না তখনও তো দেখা করবো। আমি বলবো যে আমার দিক থেকে তো আমি মিস হয়েছে, কিন্তু এটা আমার একটা যে কোনো অপারেশনেরই একটা কমপ্লিকেশন, ওখানে একটা পয়েন্টই আছে মিসড হতে পারে। এখন প্রশ্ন হলো, কেউ চাইলেই কি গর্ভপাত করতে পারে? চিকিৎসক যে প্রক্রিয়ায় এতে রাজি হলেন তা কি বৈধ? এর একটা উত্তর পাওয়া গেল চিকিৎসক নিবন্ধন কর্তৃপক্ষ বিএমডিসির কাছে। ওনাকে ডিএনসি করার কথা কি ডক্টর বলেছেন নাকি উনি নিজে ডিজায়ার করেছেন? উনি তো নিজে নিজের চিকিৎসা নির্ধারণ করে দিতে পারেন না রোগী হিসাবে। ডিএনসি করতে গিয়ে সেটা ফেল করে প্রেগনেন্সি কন্টিনিউশন হয়েছে, এইটা আসলে খুব লাইকলি ম্যাটার্স না, এটা একটু আনলাইকলি মনে হচ্ছে। রোগী বা রোগীর স্বজনেরা যদি আমাদের কাছে অভিযোগ করে, অবশ্যই সেটি আমরা তলিয়ে দেখব। প্রতিবেদনটি তৈরি করার সময়ই বিষয়টি নিয়ে সমঝোতা করার জন্য ভুক্তভোগীদের সাথে একাধিকবার যোগাযোগ করে ডাক্তার ফাহমিদা নাজ, কিন্তু সেই দম্পতি ডাক্তারের প্রস্তাবে রাজি হয়নি। এই ধরনের ডাক্তারকে ইমিডিয়েট তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং তার ডাক্তারি লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া উচিত। শেষ পর্যন্ত অনাগত শিশুটি যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে, এই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। আমরা একটু আগে আমাদের একজন এই ব্যাপারে যে বিশেষজ্ঞ, ওনার বক্তব্য থেকে এটা আমরা জানতে পেরেছি। উপস্থিত সুধীবৃন্দ, 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এর আগে যারা বক্তব্য রেখেছেন তাদের কারো কারো বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসাবে অবদানও তারা রাখছেন। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং এইসব ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত
জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এবং সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে, যা আপনারা রেহানের বক্তব্য থেকে এরই মধ্যে শুনেছেন, চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী এই সেক্টরে যারা ইনভলভ আছেন তারা আমাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের প্রতি সম্মান রেখে এবং এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে। উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে, বর্তমান সরকার ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। দক্ষতার হয়তো বা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সবশেষে আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটে উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। নানা ধরনের ভেষজ ওষুধের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই চিকিৎসা অনেকেই গ্রহণ করছেন। সম্প্রতি দেশের একমাত্র সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে আকুপাংচার, হিজামা সহ 5 ধরনের থেরাপি, যা রোগীরা পাচ্ছেন বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। রোকন উদ্দিন বাম পায়ে ঠিকমতো শক্তি পান না, মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা। 1 বছর নানান জায়গায় চিকিৎসা করিয়ে এখন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার থেরাপি নিচ্ছেন। আমি হাঁটতে আমার রোগে টান লাগতো, পাও শেষাই হাঁটতাম, এখন এটা মোটামুটি আমি হাঁটতে পারতেছি। পিএলআইডি বলেন, ব্যাক পেইন বলেন, সার্ভাইকাল ভার্টিব্রালের সমস্যা বলেন এবং ঘুমের সমস্যা বলেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত রোগীগুলোকে আমরা আকুপাংচার দিয়ে মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। পাশের আরেকটি কক্ষে ঝিনাইদহের মিজানুর রহমানকে দেয়া হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানান তিনি। মাজার থেকে ব্যথাটা চলে আসে নিচে, এত পরিমাণ ব্যথা শুরু হয় যা ভাষায় বর্ণনা করা যায় না। 2 হাঁটুতে ব্যথা আর পা ঝিনঝিন করতে আর অবশ লাগতো। আমি ইন্ডিয়া পর্যন্ত গেছি, ব্যাঙ্গালোর পর্যন্ত। বায়ো পিউরিফিকেটরি থেরাপি অর্থাৎ শোধন থেরাপি। আমাদের শরীরে অনেক ধরনের টক্সিন আমরা জানি যে জমে, এগুলোকে রিলিজ করার একটা অন্যতম ওয়ে হলো এই পঞ্চকর্ম থেরাপি। শুধু আকুপাংচার বা পঞ্চকর্ম নয়, রোগ অনুযায়ী এখানে চলছে ইয়োগা, হিজামা বা কাপ থেরাপি, চলছে বন্ধ্যাত্বের চিকিৎসাও। ব্যয়বহুল এইসব থেরাপি মিরপুরের সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়া হচ্ছে বিনামূল্যে। কোনো থেরাপির খরচ হয় নামমাত্র। ওনার স্ট্রোক পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দিয়েছে, ওনার রাইট সাইড হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রাইট সাইডে হেমিপ্লেজিয়া ডেভেলপ করছে। আমাদের পেশেন্ট দীর্ঘমেয়াদী যে রোগগুলো আছে, যেমন আর্থ্রাইটিক পেইন, তারপরে হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে ব্যথা অনুভব করে, সেগুলো চলে যায়। আমাদের এখানে বর্তমানে ইনফার্টিলিটি নিয়ে একটা কর্নার খোলা হয়েছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কর্নার নামে। সফলতা পাচ্ছি এবং এটা কস্ট ইফেক্টিভ। আউটডোরে যে রোগীগুলো আসে সেখান থেকে স্ক্রিনিং করে আমরা ভর্তি করা হয়। মেডিসিন লাগে, এক্সারসাইজ, থেরাপিউটিক যে যোগ ব্যায়াম, এই ব্যায়াম প্লাস আমরা যে খাদ্য পথ্য, লাইফস্টাইল, এগুলি সব কিছু মিলেই আর ইয়োগাটা পার্ট। ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে ইউনানি ও আয়ুর্বেদিকের আবেদন সবসময়ই আলাদা। প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ তৈরি হওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সেই সাথে চিকিৎসা খরচ কম হওয়ায় এখনও জনপ্রিয় এই সেবা অনেকেই নিচ্ছেন। এমন মানুষ আমি দেখেছি সারা জীবন এলোপ্যাথি খাননি। যখন রোগটা খুব হালকা পর্যায়ে থাকে, তখন যদি এই ওষুধগুলো গ্রহণ করা হয়, তাহলে ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো লাভ পাবে। ইউনানি ও আয়ুর্বেদিক মূলত নানা ঔষধি গাছের পাতা, শেকড় বা ছাল থেকে তৈরি হয়। কলেজটিতে 100 প্রজাতির 200টি ঔষধি গাছ রয়েছে গবেষণাগারও, অথচ লোকবলের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। প্রত্যেকটা গাছ থেকেই যে পাতা, শেকড় বা বাকল হয়, এগুলা ইউনানি ওষুধ তৈরি বা আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে কাজে লাগে। জনবলের অভাবে স্টাফ না থাকার কারণে আমি সরাসরি বাগান থেকে জিনিসগুলো ব্যবহার করতে পারছি না। দেশে 300-র বেশি ফার্মাসিউটিক্যালে তৈরি হচ্ছে ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ। সংশ্লিষ্টরা বলছেন, অত্যন্ত সম্ভাবনাময় এই খাতে সরকার মনোযোগী হলে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমানো সম্ভব হতো, অন্যদিকে স্বল্প খরচের রোগীরা সেবা পেতেন। চিকিৎসা শাস্ত্রে ইউনানি এবং আয়ুর্বেদিকের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, আছে আস্থা, গুণগত মান আর বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে বৈশ্বিক স্বীকৃতিও। কিন্তু বাংলাদেশের এটি এখনও অনেক পেছনের সারিতে। অথচ এই ব্যবস্থাকে জনপ্রিয় করার মাধ্যমে সাফল্য আসতে পারে সার্বিক স্বাস্থ্য খাতে। এজন্য প্রয়োজন প্রচারণা আর সরকারি নীতি সহায়তা। হিমেল মাহবুব, 71, ঢাকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সামন্তা সীমান্তে বিএসএফের 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদেরকে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়েছে। 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, শনিবার সকাল 6টায় সামন্তা সীমান্তে 2 জন নারী ও 4 জন পুরুষকে পুশিনের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহলরত সদস্যরা টের পেয়েই তাৎক্ষণিকভাবে তাদের প্রতিহত করে ভারতের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। এই ঘটনায় 58 বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ বিএসএফকে জানানো হয়েছে। ঝিনাইদহে পুশিন পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ।
রাজীব, পুশিন পরিস্থিতি এখন কেমন এবং 6 জন এখন কোথায়? বিজিবি এ বিষয়ে কি বলেছে? অদিতি, নিশ্চয়ই আপনি জানেন যে আজকে সকালে ভারতীয় বিএসএফ মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে সুযোগ বুঝে তারা 2 জন নারী এবং 4 জন পুরুষ অর্থাৎ 6 জনকে পুষিনের চেষ্টা করে টহলরত বিজিবি সদস্যরা সেটি বাধা দেয় এবং ভারতের অভ্যন্তরে বর্তমানে 6 জন নারী পুরুষ রয়েছেন। এ বিষয়ে আমি 58 বিজিবির সাথে কথা বলেছি। 58 বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে গত মাসেও 12 জন নারী পুরুষকে তারা মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিনের চেষ্টা করেছিল। বিজিবি কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করেছে এবং প্রতিহত করেছে। এখন পর্যন্ত তারা বলছেন যে বিএসএফকে তারা কঠোর একটা বার্তা দিয়েছেন এবং এই যে পুষিনের যে আজকে চেষ্টা করেছেন তারা তার নিন্দা জানিয়েছেন এবং বর্তমানে কিন্তু এই যে নারী পুরুষ তারা ভারতের অভ্যন্তরে রয়েছে, অর্থাৎ বিএসএফ যে তাদের তারকাটা সীমান্তের যে গেট আছে সেই গেট খুলে মূলত সেই পরিস্থিতি বুঝে কিন্তু পুষিনের চেষ্টা করে, কিন্তু সীমান্তে আমাদের বিজিবি যে কঠোর অবস্থানে রয়েছে কঠোর অবস্থানে থাকার কারণে সেটি কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে। যার কারণে তারা বর্তমানে ভারতের অভ্যন্তরে থাকলেও বিজিবি অতিরিক্ত কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায় এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত মহেশপুর উপজেলার যতগুলো পুষিনের চেষ্টা করেছে সকলগুলো ব্যর্থ করা হয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থানে আছে। কোন রকম ভারত থেকে যদি কোনো নারী পুরুষ আসে পুষিনের চেষ্টা করে সেটি তারা ব্যর্থ করে দিবেন বলে তেমনটি জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে 58 বিজিবি সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা সীমান্তের এই মুহূর্তের পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। দর্শক, ঝিনাইদহতে সীমান্তে পুষিনের খবর নিয়ে সহকর্মী রাজীব আহমেদ যুক্ত ছিলেন এতক্ষণ। টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে বিলীন হয়েছে 250 ঘরবাড়ি, 30 মিটার নদী রক্ষা বাঁধ সহ বিস্তীর্ণ ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে 5 উপজেলার 15,000 পরিবার। আর 31টি ইউনিয়ন বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। প্রতিদিনই ভাঙছে যমুনা নদী, ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। নদীর এই ভাঙা গড়ার খেলায় দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। গত 1 সপ্তাহে সিরাজগঞ্জে অন্তত 10টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদীতে বিলীন হয়েছে 250 ঘরবাড়ি। এখন ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়ি। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 5 উপজেলার কমপক্ষে 15,000 পরিবার। আর 1 মাসে চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার থেকে ভেটুয়া এলাকা পর্যন্ত শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি নিয়ে খুব স্কুল, প্রাইমারি স্কুল কালকে ধসা পড়ে গেছে। চলাফেরার কষ্ট, ছোট মানুষ, বুড়া মানুষ, গরু, বাছুর এ নিয়ে অনেক সমস্যা। পাইনে 15 দিন হলো মানে এরকম পানি নৌকা টোকা দিয়ে পার হই। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 300 প্যাকেট শুকনো খাবার, 90 মেট্রিক টন চাল, নগদ অর্থ সহ আমাদের যে পর্যাপ্ত বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে এগুলো আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। নদী ভাঙন কবলিত যে স্থানগুলো এগুলো আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সহায়তা এগুলোর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী 10 দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। পানি বৃদ্ধি পায় হয়তো ডেঞ্জারের 1 মিটার কিংবা ডেঞ্জারের কাছাকাছি যাবে। আর পরবর্তীতে সাধারণত লং টার্ম বন্যার পূর্বাভাস আমরা এখনো পাইনি এভাবে। এবারের বন্যায় সিরাজগঞ্জের 5টি উপজেলার 31টি ইউনিয়ন নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। শান্তা ইসলাম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।